বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আগে সলভ করে নিব আমাদের আজকের ক্লাসের যেটা জেনারেল ম্যাথে 3.5-এ সমস্যা সবার 2-3 জনের সমস্যা 12 নাম্বার। একটি চৌবাচ্চায় দুটি নল সংযুক্ত করা হলো। প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি T1 মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা T2 মিনিটে পূর্ণ হয়। প্রথম নল দ্বারা খালি হয়। প্রথম নল দ্বারা কত মিনিটে? T1 মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা T2 মিনিটে খালি হয়। নল দুটি একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি কতক্ষণ পর আর কি পূর্ণ হবে? এটা হচ্ছে নাম্বার অফ কত নাম্বার আমাদের? এটা 20 নাম্বার। 20 নাম্বারটা আর কি প্রথম নল দ্বারা প্রথম নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় সমান কি একটি চৌবাচ্চা। অতএব 1 মিনিটে না, এখানে কত মিনিটে পূর্ণ হয়েছিল? T1 মিনিটে পূর্ণ হয়েছে। তাহলে এখানে T1 মিনিটে পূর্ণ হয় একটি চৌবাচ্চা। অতএব 1 মিনিটে পূর্ণ হয়, তাহলে কত হবে? 1/t অংশ। এখানে অংশ চলে আসবে যেহেতু ভগ্নাংশ। চৌবাচ্চার এত অংশ লিখলে মানে অংশ লিখলে হবে। দ্বিতীয় নল দ্বারা T2 মিনিটে খালি হয় সমান একটি চৌবাচ্চা। অতএব 1 মিনিটে খালি হয় সমান 1/T2 অংশ। এখন এই যে একটা খালি হলো এবং একটা দিয়ে পূর্ণ হলো, এটা তাহলে পরিপূর্ণ হবে কতক্ষণ? আগে আমার খালি অংশটা মানে যেটা দিয়ে পানি প্রবেশ করতেছিল ওটা পূর্ণ হয়, যেটা দিয়ে ওটা বেশি হবে না যেটা খালি হয় ওটা বেশি হবে? যদি একটা চৌবাচ্চার মধ্যে আমি পানি ঢালতে থাকি, যদি খালি হওয়ার পরিমাণটা বেশি হয় তাহলে আমি চৌবাচ্চা কখনো ভরতে পারবো না। তার মানে ভরার পরিমাণটা বেশি হবে, যেহেতু চৌবাচ্চাটা ভরে গেছিলো এই জন্য ভরার পরিমাণ বেশি হবে, আর হচ্ছে খালি হওয়ার পরিমাণ কী হবে? কম হবে। অতএব চৌবাচ্চাটি অতএব নল দুইটি 1 মিনিটে পূর্ণ করে সমান কত হবে? ভরাটা বেশি হবে আর খালিটা কম হবে, এত অংশ। ইজ ইকুয়াল টু T1 লসাগু হবে T1 আর হচ্ছে T2, তাহলে এখানে থাকবে T2 মাইনাস T1 এত অংশ। এখানে T2 মাইনাস T1 বাই T1 ইন্টু T2 অংশ পূর্ণ হয় কয় মিনিটে? 1 মিনিটে। অতএব 1 অংশ পূর্ণ হয়, তাহলে এটা যেহেতু ভগ্নাংশ আছে ওই পাশে গেলে ভাগ হবে, ভাগ মানে উল্টে যাবে। তাহলে T1 বাই T2 ইকুয়াল টু কত? T2 মাইনাস T1 মিনিটে। তার মানে নল দুটির দ্বারা আমার যেটা এটা পূর্ণ করতে সময় লাগবে হচ্ছে T1 ইন্টু T2 বাই T2 মাইনাস T1। 21 নাম্বারটার সবার সমস্যা। 21 নম্বরে বলছে, এখানে একটু ক্রিটিক্যাল আছে অঙ্কটা। 21 নম্বরে যে অঙ্কটা 21 নম্বরে বলছে একটি নল দ্বারা 12 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ হয়, অপর একটি নল 1 মিনিটে তা থেকে। এখানে বলছে 12 মিনিটে পূর্ণ হয়, কিন্তু এখানে বলছে 1 মিনিটে বের হয়। তার মানে আমি প্রথমে ধরে নিব, মনে করি প্রথম নল দ্বারা 21 মনে করি প্রথম নল দ্বারা
যেহেতু পরেরটা 1 মিনিটে দিছিল, এটা আমার 1 মিনিটে লিখে নিতে হবে। মনে করি প্রথম নল দ্বারা 1 মিনিটে পানি পূর্ণ হয় বলছে, তাহলে আমরা পানি প্রবেশ করে প্রথম নল দিয়ে তো প্রবেশ করছিল, প্রথম নল দ্বারা 1 মিনিটে প্রবেশ করে সমান x লিটার, এবং পাত্র এবং চৌবাচ্চাটিতে পানি ধরে সমান কত লিটার? y লিটার। আমরা ধরে নিলাম যে এখানে প্রথম চৌবাচ্চা দিয়ে 1 মিনিটে পানি প্রবেশ করে কত x লিটার, এবং চৌবাচ্চাটি পানি ধরে কত y লিটার। এখন প্রথম শর্ত মতে প্রথম নলের ক্ষেত্রে লিখি। প্রথম নলের ক্ষেত্রে যেটা কাজ হয়েছিল, কত মিনিটে ভরছিল? 12 মিনিটে ভরছিল, 1 মিনিটে গেছিল কত x, অর্থাৎ 12 মিনিটে কত যাব? 12x। তাহলে পূর্ণ হয়েছিল কত? মোট চৌবাচ্চায় পানি ধরে y। তাহলে প্রথম নল দিয়ে মোট কত মিনিট ধরে গেছিল? 12 মিনিট ধরে। 1 মিনিটে গেছিল x লিটার, তাহলে 12 মিনিটে যাবে 12x লিটার, নাম্বার অফ 1। দ্বিতীয় নলের ক্ষেত্রে y লিটার তো পানি ধরবেই। এখন দ্বিতীয় নলটা দ্বারা আমার পানি তো বের হয়ে চলে আসতেছিল, এখন পানি যদি বের হয়ে চলে আসতেছিল, ভিতর তো পানি ঢুকতেছিল প্রতি মিনিটে কত? x লিটার করে। এখন এই যে পানি বেরোনোর পরে কত মিনিটে পূর্ণ হয়েছিল? 48 মিনিটে পূর্ণ হয়েছিল। তাহলে 1 মিনিটে ঢুকছিল কত? প্রথম নল দিয়ে 1 মিনিটে ঢুকছিল x লিটার, তাহলে 48 মিনিট ধরে পানি প্রবেশ করছিল। তারপরে পানি বের হয়েছিল প্রতি মিনিটে কত? 15 লিটার করে। তাহলে 48 মিনিটে 48 গুণ 15 মিটারটা বেরোইয়া 15 লিটারটা বেরোয় চলে আসছিল, এটা প্রবেশ করছিল। আর এটা হচ্ছে কি, এখানে দ্বিতীয় নল না, দুইটি নলের ক্ষেত্রে লেখো। দুইটি নলের ক্ষেত্রে y লিটার, এটা দিয়ে প্রবেশ করছিল 48 মিনিট ধরে, আর এটা দিয়ে প্রত্যেক মিনিটে 15 লিটার করে বের হয়েছিল, তাহলে 48 মিনিট ধরে বের হইতেছিল। তাহলে 8x মাইনাস এটা দিয়ে এটা গুণ করো, 48 দিয়ে ওটা গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে 720, এটা নাম্বার 2। এখন তো আমি সমীকরণ গঠন করেই ফেলছি। সমীকরণ 1 ও 2 নং হতে পাই। এখন 1 নং এবং 2 নং সমীকরণের দিকে আমি তাকিয়ে দেখলাম যে আমার বাম দিকে এখানে y আছে, আবার এই সমীকরণে এখানেও কি আছে? y আছে। তাহলে আমরা yটা যেহেতু সমান, তাহলে yটা বাদ দিয়ে আমরা লিখে দিতে পারি যে 48x, আমি বড়টা আগে লিখলাম, 720 ইকুয়াল টু কত? 12x। এখন এখান থেকে আমরা সমাধান করতে পারি। এখান থেকে সমাধান করে আমরা x এর মানটা বের করতে পারি। সমাধান যখন করব, বা 48x মাইনাস 12x ইকুয়াল টু, এটা ওই পাশে নেব আর এটা এই পাশে আনতেছি, তাহলে 702 বা 36x ইকুয়াল টু 720 বা x ইকুয়াল টু 720 বাই 36, বা x ইকুয়াল টু 20 লিটার। তার মানে প্রবেশ করছিল কত লিটার ধরে? 20 লিটার ধরে। কিন্তু আমার তো এটা বের করতে বললেন, আমার বের করতে বলছে যে কত লিটার পানি ধরছিল। তাহলে x এর মান 1 নং এ বসিয়ে পাই। 1 নং y ইকুয়াল টু 12 ইন্টু 20 ইকুয়াল টু 20, তাহলে 240 লিটার। অতএব চৌবাচ্চায় পানি ধরে 240 লিটার। তাহলে এখানে যে আমার গণিতে যে খেলাটা এখানেও হয়েছে, এখানে বলছে প্রথম নল দ্বারা একটা ক্ষেত্রে বলছে, পরে অপর একটি নল 15 মিনিটে খালি করছিল। তাহলে প্রথম নল দ্বারা তো পূর্ণ করতে পারতো, এই শর্তটা দিছে যে নলটা পূর্ণ করতে পারতো, কিন্তু দ্বিতীয় নল কতক্ষণ ধরে খালি হয়েছে এটা কিন্তু বলেনি, লাস্টে বলে দিয়েছে 48 মিনিটে আর কি হয়েছিল। তাহলে এখন প্রথম নল দ্বারা আমরা ধরে নিলাম যে 1 মিনিটে প্রবেশ করে x লিটার, তাহলে 12 মিনিট ধরে প্রবেশ করলে পরে পূর্ণ হয়ে যায়। তাহলে y ইকুয়াল টু কত? আমরা ধরে নিয়েছিলাম যে মোট চৌবাচ্চাটি কত লিটার পানি ধরে? y লিটার, তাহলে y ইকুয়াল টু কত? 12x। আবার দুইটি নলের ক্ষেত্রে যখন আমি নিলাম, দুইটি নল একটা দিয়ে পানি প্রবেশ করতেছিল, একটা দিয়ে বের হইতেছিল। এখন প্রবেশ করতেছিল কত মিনিট ধরে? 48 মিনিট ধরে। আবার বের হইতেছিল কত মিনিট ধরে? 48 মিনিট ধরে।
প্রবেশ করতেছিল x লিটার করে, বের হইতেছিল 15 লিটার করে। আমরা পরে সমীকরণ গঠন করছি, পরে 1 এবং 2 নং সমীকরণে কি করছে, পরে হয়ে গেছে। তাহলে তোমরা জেনারেল ম্যাথের এইচডব্লিউ করবা, জেনারেল ম্যাথের এইচডব্লিউটা করবা হচ্ছে 22 থেকে 30 পর্যন্ত, 22 থেকে 30 জেনারেল ম্যাথের এইচডব্লিউটা তাহলে করবা কত, 22 থেকে 30 পর্যন্ত করবা জেনারেল ম্যাথটা। যদি কোনো সমস্যা থাকে আমি সলভ করে দিব। এরপর আমরা যাব ফিজিক্সে। ফিজিক্সে কারো কোনো সমস্যা নাই দশম অধ্যায়ের। আমি দশম অধ্যায়ের 3 থেকে 10 দিছিলাম, আমি এখন ক খ গ দিছি। খ নাম্বারটা আমরা আর কি বুঝাই দিব, তোমরা বাসায় করবো। যদি কেউ না পারো তাহলে আমি তো আছি, আমাকে লিখবো, আমি ওগুলা সলভ করে দিব। এখানে বলছে 3 নম্বরে, এখানে অনেকগুলো চার্জ দেওয়া আছে। 3 নম্বরে বলছে 3টা চার্জ দেওয়া আছে। Q1 আধানটির মান কত হলে Q3 আধানের কোনো বল অনুভূত হবে না। Q1 আধানটির মান কত হলে Q3 আধানটির কোনো বল অনুভূত করবে না সেটি বিশ্লেষণ করো। এখন আমার এখানে আধান দেওয়া ছিল মোট 3টা, একটা হচ্ছে Q1, একটা হচ্ছে Q2, একটা হচ্ছে Q3। এখন Q1 এবং Q3 যদি Q1 এর আধানটির মানটা কত হলে, Q1টা কত হলে Q3 রে কী করবে না, কোনো মানে আকর্ষণ বা বিকর্ষণ করবে না, এটা বলছে। অর্থাৎ কোনো বল অনুভব করবে না, ওর সাথে কোনো সম্পর্কই থাকবে না। এখন আমি যদি, যেহেতু আমার 3টা চার্জ দেওয়া ছিল, আমি যদি চিত্রটা এটা তুলনা করি, আমি যদি এটা আঁকি তাহলে এটা আমরা Q1 ধরলাম, এটা Q2 ধরলাম, এটারে Q3 ধরলাম। এখন এইখানে এটার মান হচ্ছে 2 কুলম, এটার মান হচ্ছে 1 কুলম, এটার মান হচ্ছে 1 কুলম। তার মানে এখানে Q1 এবং Q2 একে অপরকে কি করবে, শূন্য হলে Q1 এর বিকর্ষণ এবং Q2 এর আকর্ষণ বল। এখন এখানে আমার যেটা বলছে, ওরা Q1টা তো বেরই করতে বলছে। এখন Q1টা যদি বের করতে বলে, এখানে আমার Q1টাই বের করতে বলছে, এটা বের করতে বলছে, যেটার মানটা কত, আর ওই দুইটা মান দেয়া আছে। এখন যেহেতু এরা একজন আরেকজনের কোনো বল অনুভূত হবে না, তার মানে এদের আকর্ষণ বল এবং বিকর্ষণ বলের মান কি হবে, অর্থাৎ আমরা যদি একবারে বলি লব্ধি বলটা কি হয়, শূন্য হয়। অর্থাৎ লব্ধি বলটা কি হবে, শূন্য হবে। লব্ধি বল শূন্য হলে এদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণটা থাকবে না। তাহলে এখানে আমরা লিখতে পারি মনে করি Q1 ও Q3 এর মধ্যবিন্দু Q2 এবং Q1 হতে Q2 এর দূরত্ব r এবং r Q1 ও Q2 বিন্দুর ক্ষেত্রে, Q1 ও Q2 বিন্দুর ক্ষেত্রে একটা বল এখানে থাকবে, এই ইকুয়ালটা আমরা জানি K ইনটু Q1 Q2 বাই
আমরা ডি ধরি, মধ্যবর্তী দূরত্ব ডি ধরো, আমরা মধ্যবর্তী দূরত্ব ডি ধরে করা শিখছি। এটা যদি ডি হয় এটাও ডি হবে, আমরা এটা মধ্যবিন্দু ধরে নিছি। তাহলে এটা কত লিখতে পারি, ডি স্কোয়ার। এখানে এখানে কিউ ওয়ানটা আমরা বের করব, তাহলে কিউ টুটা কত, কিউ এর মান, কিউ টু এর মান হচ্ছে -1 কুলম, আর ডি মানে তো ডি, আর কে এর মানটা আমরা জানি কিন্তু আমরা এটা বসাবো না এটার ক্ষেত্রে, বা এফ ইকুয়াল টু কে ইন্টু কিউ ওয়ান, কিউ টু এর মান হচ্ছে -1 ডি স্কোয়ার, বা এফ ইকুয়াল টু -k কিউ ওয়ান বাই ডি স্কোয়ার নাম্বার অফ 1। আবার Q2 ও Q3 বিন্দুর ক্ষেত্রে যদি নিই, তাহলে F ইকুয়াল টু কত হবে, K ইন্টু Q2 Q3 বাই ডি স্কোয়ার। এখানে Q2টা কত, Q2 ইকুয়াল টু -1 কুলম, Q2 ইকুয়াল টু -1 কুলম, K ইন্টু Q3টা কত, Q3টা এখানে হচ্ছে মানটা 1 কুলম, তাহলে 1 ইন্টু 1 বাই ডি স্কোয়ার ইকুয়াল টু কে বাই ডি স্কোয়ার, নাম্বার অফ কত 2। ওইখানে আমি একটু ভুল করে ফেলছি, ওইখানে Q1 তোমরা একটু আমি সলভ করে দিই, ওইখানে Q1 ও Q3 বিন্দুর ক্ষেত্রে নেবা, Q1 ও Q3 বিন্দুর ক্ষেত্রে, Q1 এবং Q3 বিন্দুর ক্ষেত্রে, পরে হচ্ছে Q2 আর Q3 বিন্দুর ক্ষেত্রে। তাহলে Q1 এবং Q3 বিন্দুর ক্ষেত্রে যদি নিই, ওইখানে আমাদের যেটা আসবে সমীকরণটা F ইন্টু Q1 এবং Q2 এর মান, Q1 এর মান তো আমি বের করবো, Q3 এর মান 1, তাহলে K Q1 বাই ডি, এখন মধ্যবর্তী দুইটা দূরত্ব হচ্ছে 2d স্কোয়ার আসবে, অর্থাৎ কে Q1 বাই 4d স্কোয়ার আসবে, সমীকরণটা এটা আসবে। তাহলে সমীকরণ 1 ও 2 নং হতে পাই, 1 ও 2 নং হতে যেটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে কে Q1 বাই 4d স্কোয়ার ইকুয়াল টু কে ডি স্কোয়ার। তাহলে এখানে কে চলে যায়, ডি স্কোয়ার চলে যায়, তাহলে আমাদের Q1 ইকুয়াল টু কত থাকে 4, Q1 ইকুয়াল টু কত থাকে
4। যদি তোমরা আরও ভেঙে করতে চাও আরও ভেঙে করতে পারবা, যেখান থেকে কিউ ওয়ানের মান আমি বের করবো, তাহলে কিউ ওয়ান ইকুয়াল টু বা কিউ ওয়ান ইকুয়াল টু কত, কিউ ওয়ান ইকুয়াল টু হচ্ছে 4d স্কোয়ার ইন্টু কে, আর এখানে কে ইন্টু ডি স্কোয়ার, এটা কেটে যায়, এটা কেটে যায়, অর্থাৎ কিউ ওয়ান ইকুয়াল টু কত 4। অর্থাৎ কিউ ওয়ানের মান যদি 4 হয় তাহলে এরা একে অপরের উপর কী করবে না, কোনো আকর্ষণ বল থাকবে না। এখন আমার এখানে বলছে নাম্বার অফ 4-এ যদি আমি যাই, নাম্বার অফ 4-এ বলছে এ এবং এ বি দুইটি চার্জ নিচ্ছে, দুইটি চার্জের দুটি বিন্দু দেওয়া আছে, যেটা আছে বায়ু মাধ্যমে ঘোরার কথা বলছে। চার্জদ্বয়ের মধ্যে সি বিন্দুতে একটি একক ধনাত্মক চার্জ স্থাপন করা হলো। এ ও বি চার্জদ্বয়ের কোনটির জন্য সি বিন্দুর তীব্রতা বেশি হবে, অর্থাৎ কোনটির জন্য সি বিন্দুর তীব্রতা মানে কি, ইকুয়াল টু মনে আছে, ইকুয়াল টু হচ্ছে আমরা লিখতে পারি, যেহেতু তীব্রতা বলছে ইকুয়াল টু কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার, এ ইন্টু কিউ বাই আর স্কোয়ার, কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার হবে। আচ্ছা, এটা এখন আমাদের এখানে যেটা বলছে তীব্রতা, কোনটা তীব্রতা বেশি এটা বের করতে বলছে। এখন আমরা এখান থেকে আমরা তাহলে E1 বের, অর্থাৎ এ বিন্দুর ক্ষেত্রে বের করব, বি বিন্দুর ক্ষেত্রে বের করব, তারপর যার মান বেশি হবে তার, আচ্ছা আমরা করতে থাকি, তাহলে ইজিলি আমাদের এটা হয়ে যাবে। চারে যেটা বলছে যে কার তীব্রতা বেশি, অর্থাৎ আমার দুইটা চার্জ দেওয়া আছে, এই চার্জ দুইটার মধ্যে যে কোনো একটা বিন্দুতে, অর্থাৎ এর উপর একটা বিন্দু সি নিছে, ওই সি বিন্দুতে কি করছে, একটা বিন্দু স্থাপন করছে। যেমন এটা ঘোড়ার গোয়া, এটা হলো 4-এর ঘোড়ার গোয়া। এটা যখন আমি এখানে দুইটা চার্জ, এই বিন্দুতে একটা চার্জ আছে, বি বিন্দুতে একটা চার্জ দেয়া আছে, এর উপরে এখানে এবং এখানে দুইটা চার্জ আছে, এর উপরে সি একটা বিন্দু নিছে। এখন বলছে সি বিন্দুর জন্য কোনটির তড়িৎ প্রাবল্য বেশি হবে। এখন আমার দূরত্ব এখানে দেয়া আছে, এ থেকে এটা দূরত্ব, এটা আছে 18 মিটার, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, আর এইখান থেকে এই বিন্দুর দূরত্ব দেয়া আছে হচ্ছে 6 মিটার, 6 মিটার দেয়া আছে, আর এটার চার্জ দেয়া আছে প্লাস 40 কুলম, আর এটা আছে প্লাস 20 কুলম, এটা আছে। এখন বলছে কোন বিন্দুর তড়িৎ প্রাবল্য বেশি, এখন প্রাবল্য বেশি, তাহলে এই বিন্দুর ক্ষেত্রে আমি তড়িৎ প্রাবল্য যদি হিসাব করি, আমরা জানি আমরা যেহেতু মানে তুলনা করব বেশি, এই জন্য E1 নিলাম, n ইকুয়াল টু কত লিখতে পারি, কে ইন্টু কিউ বাই ডি স্কোয়ার, মধ্যবর্তী দূরত্ব। এখানে কিউটা কত, যেহেতু এই বিন্দুর ক্ষেত্রে হচ্ছে, তাহলে 40 কুলম আসবে, ডিটা এখানে কত 18 সেন্টিমিটার, 18 সেন্টিমিটার থেকে অবশ্যই আমরা মিটারে চলে যাবো, 18/100 মিটার ইকুয়াল টু 0.18 মিটার, এটা আসলো। আর কে এর মানটা আমরা জানি, কে ইকুয়াল টু 9 গুণ 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার, এটা আসলো। এখন এখান থেকে আমরা যদি মান বসিয়ে দিই, তাহলে কে এর মানটা বসাও 9 গুণ 10⁹ গুণ কিউ এর মান হচ্ছে 42, ডি ইকুয়াল টু কত 0.18 মিটার স্কোয়ার। তড়িৎ প্রাবল্যের এককটা কি, নিউটন পার কুলম দিয়ে দিলাম। এটাকে ক্যালকুলেশন যখন করব, ক্যালকুলেটরে চাপ দাও, ক্যালকুলেটরে চাপ দিলে 1.11 গুণ 10⁻13 নিউটন পার কুলম আসবে, একটা পেলাম এই বিন্দুর ক্ষেত্রে। এরপর আবার আমরা কারো কোন বিন্দুর ক্ষেত্রে বের করব, বি বিন্দুর ক্ষেত্রে বের করব। বি বিন্দুর ক্ষেত্রে আমরা জানি কত, E2 নিব, E2 ইকুয়াল টু কে ইন্টু এত, এখানে কিউ এরটা কত, কিউ ইকুয়াল টু হচ্ছে 20 কুলম, ডি ইকুয়াল টু কত 6 সেন্টিমিটার, তাহলে মিটারে গেলে 0.06 মিটার মান, এবং কে এর মানটা কত 9 গুণ 10⁻9 নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার, তাহলে মানটা বসাই দেয় 9 গুণ 10⁻9 গুণ 12 0.06, এটা তড়িৎ প্রাবল্যের একক নিউটন পার কুলম। ক্যালকুলেশন করে আমরা পাবো 5 গুণ 10⁻13 নিউটন পার কুলম। তাহলে বড় কোনটা, অবশ্যই এটা বড়, এটা তো 1 ছিল, আর এটা আসছে 5, যেহেতু E1
গেট লেস দেন E2, সুতরাং বি বিন্দুর তড়িৎ প্রাবল্য বেশি, সুতরাং বি বিন্দুর তড়িৎ প্রাবল্য কী হবে? বেশি হবে। 5 নম্বরে যেটা বলছে পি আধানকে, এখানে 3টা আধান দেয়া আছে, একটাতে 20 কুলম দেয়া আছে, একটাতে 30 কুলম দেয়া আছে এবং একটা 15 কুলম দেয়া আছে। এখন বলছে পি আধানকে এবং বি এর মধ্যবর্তী কোন স্থানে স্থাপন করলে এর উপর এ ও বি আধানদ্বয়ের কোনো প্রভাব থাকবে না, অর্থাৎ এ এবং বি এর কোনো প্রভাবই থাকবে না। আর আগে আমরা একটা অঙ্ক করছিলাম যেটা নাম্বার অফ 3টা যখন করছিলাম তখন আমার এইখানে একটা বিন্দু দেওয়া ছিল, এখানে একটা বিন্দু দেওয়া ছিল, এখানে একটা বিন্দু দেওয়া ছিল, এখানে Q1 Q2 Q3। আমার বলছিল Q1 এর মান কত হলে Q3 এর উপর কোনো প্রভাব থাকবে না, শুধু একটার কথা বলছিল। এখন যেহেতু এই Q1 এবং Q3 মান প্রভাব থাকবে না এটা বলছিল, এই জন্য আমি Q1 এবং Q3 বের করছিলাম এবং Q2 এবং Q3 বের করছিলাম, বের করে যেটা হয়েছিল ওটা ক্যালকুলেশন করে করছি। কিন্তু এখন এখানে বলছে এ এবং বি এর আধানদ্বয়ের মধ্যবর্তী কোন স্থানে স্থাপন করলে এর উপর এ বি আধানদ্বয়ের কোনো প্রভাব থাকবে না। এখন এই যে পি বিন্দুর উপর, অর্থাৎ আমরা ওই যদি চিত্রটা আঁকি 5 নাম্বারটা, অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই নিয়মের অঙ্ক সবসময় আসে। এখানে 2টা আধান দেওয়া আছে, একটা হচ্ছে এ আধান, এখানে একটা পি আধানটা বসাইতে বলছে, এখানে হচ্ছে বি আছে, এখানে হচ্ছে বি আধানটা আছে, এখানে এ আধান, এখানে আছে বি আধান। এ আধানের মানটা কত? 20 30 15, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 30 আর এটা কত? 15। এটা কুলম, এটাও কুলম, এটাও কুলম। এখন এ কোথায় স্থাপন করলে, আমি পি বিন্দুটা কোথায় স্থাপন করলে দুইটার উপর কোনো আকর্ষণ বল কোনো প্রভাব থাকবে না এটা আমার বের করে নিতে বলছে। এখন এটা যদি বের করতে বলে তাহলে আমাদের প্রথমেই ধরে নিতে হবে, মনে করি এইটার মোট দূরত্বটা কত দেওয়া আছে এবং বি বিন্দুর মোট দূরত্ব দেওয়া আছে, এখান থেকে এই বিন্দু পর্যন্ত মোট দেওয়া আছে হচ্ছে 10 মিটার, তাই তো? হ্যাঁ, কত মিটার দেওয়া আছে? 10 মিটার দেওয়া আছে। এখন আমরা ধরে নিলাম এটা হলো x মিটার, এটা যদি x হয় এটা 10 মাইনাস x মিটার হবে, এটা x মিটার। মনে করি এ বিন্দু হতে x মিটার দূরে পি বিন্দু স্থাপন করা হলে এ ও বি আধানদের মধ্যে এ বিন্দু হতে না, এ আধান হতে এ ও বি আধান দ্বয়ের মধ্যে কোনো প্রভাব থাকবে না। কি বলছে? মনে করি এ আধান হতে x মিটার দূরে পি বিন্দু স্থাপন করা হলে এ ও বি আধানদের মধ্যে কোনো প্রভাব থাকবে না, আমার প্রশ্নে যেটা বলছিল যে কোনো প্রভাব থাকবে না, এটা আমরা লিখে নিলাম যে কোনো প্রভাব থাকবে না। এখন যেহেতু প্রভাব থাকবে না তাহলে এ ও পি বিন্দুর ক্ষেত্রে যে বলটা এবং বি ও পি বিন্দুর ক্ষেত্রে যে বলটা, আকর্ষণ বলটা, এদের মানটা কি হবে? সমান হবে। লব্ধি বল শূন্য হবে, অর্থাৎ যেহেতু পি বিন্দুতে পি আধানের উপর কোনো যেহেতু পি আধানের উপর
কোনো প্রভাব থাকবে না। অতএব F1 ইকুয়াল টু কত হবে? F2 হবে। F1 কত? F2, বা F1 এর মান আমরা জানি K ইন্টু, এটা আমরা Q1 আমরা কি ভেঙে করছিলাম কিনা আমার তো খেয়াল নাই, যেহেতু পি আধানের উপর কোনো প্রভাব থাকবে না, এটা কি পরে লিখছিলাম? এ ও পি এর ক্ষেত্রে আমরা পরে লিখছিলাম, পি এর ক্ষেত্রে আমিও পরে লিখি, এ ও পি এর ক্ষেত্রে F1 ইকুয়াল টু কে ইন্টু Q1 Q2 বাই ডি স্কোয়ার। এখানে কে এর মানটা বসাবো না, Q1টা কত? Q1টা হচ্ছে 20 কুলম, কিউটা কত? কিউটা হচ্ছে 15 কুলম, ডিটা কত? ডিটা হচ্ছে এক্স মিটার। তাহলে বা F1 ইকুয়াল টু কে ইন্টু Q1 এটা ইন্টু 15 বাই এক্স স্কোয়ার এত, বা F1 ইকুয়াল টু কে ইন্টু, এটা যদি একবার লিখি তাহলে 15 30 300 কে বাই এক্স স্কোয়ার এটা আসে। তারপরে সমীকরণটা রেখে দিই কারণ এটা আমার লাগবে। নাম্বার 1, বিওপি এর ক্ষেত্রে, বিওপি এর ক্ষেত্রে F2 ইকুয়াল টু কত? কে ইন্টু Q1 Q2 বাই ডি স্কোয়ার। এখানে Q1 ইকুয়াল টু কত? 15, Q2 ইকুয়াল টু কত? 30, ডি ইকুয়াল টু কত? 10 মাইনাস এক্স মিটার, বা F2 ইকুয়াল টু কে ইন্টু 15 ইন্টু 30 10 মাইনাস এক্স স্কোয়ার, বা F2 ইকুয়াল টু এত কে বাই 10 মাইনাস এক্স হোল স্কোয়ার। প্রশ্ন মতে F1 ইকুয়াল টু কত? F2, যেহেতু কোনো প্রভাব থাকবে না তাহলে আমরা এটা লিখতে পারি। তাহলে F এর মান কত পাইছিলাম? এই তো মুছে ফেলছি রে, 300 কে বাই এক্স স্কোয়ার, আর এটা পাইছিলাম 405 কে বাই 10 মাইনাস এক্স স্কোয়ার। তারপর এখানে ক্যালকুলেশনটা যেটা করতে বলছিলাম যে স্কোয়ার দুইটা এক পাশে নিয়ে আসবা আর বাকি দুইটা এক পাশে নিয়ে যাবা, সব সময় এই কাজটা করবা। 300 কে বা কে কেটে যাই, তাহলে 10 মাইনাস এক্স বাই এক্স, আমি একবার রুট করে দিচ্ছি। রুট করলে যেটা আসবে সেটা হচ্ছে 450 ভাগ 300, 1.5 বা 1.5 এক্স ইকুয়াল টু 10 মাইনাস এক্স, বা 1.5 এক্স প্লাস এক্স ইকুয়াল টু 10, যোগ করো তাহলে 2.5 এক্স ইকুয়াল টু 10, বা এক্স ইকুয়াল টু 10 বাই, অতএব এক্স ইকুয়াল টু 10 ভাগ 2.54। তাহলে এক্স এই বিন্দু হতে তাহলে এই বিন্দুতে কত মিটার? 2.5 আসছে, 2.5 একটু দেখি 3, ঠিক আছে। তো
পাশে রুট করছিলাম, তাহলে এই পাশে রুটটা থেকে যাই, এই পাশে রুটটা দিয়ে দিই এক্স স্কোয়ার বা 10 মাইনাস এক্স বাই এক্স ইকুয়াল টু রুট 1.5 ইজ ইকুয়াল টু 1.23 বা 1.23 ইকুয়াল টু 10 মাইনাস এক্স বা 1.23 এক্স যোগ এক্স ইকুয়াল টু 10, 2.23 এক্স ইন্টু 10 বা এক্স ইকুয়াল টু 10 বাই 2.23, 10 ভাগ অ্যান্সার ইজ ইকুয়াল টু 10 ভাগ 2.23 ইজ ইকুয়াল টু 4 অতএব এক্স ইকুয়াল টু কত? 4.48। অতএব এই বিন্দু হতে এত দূরত্ব স্থাপন করলে এ এবং বি এর উপর কোনো প্রভাব থাকবে না। তারপরে বলছে 6 নম্বরে এ ও বি পরিবাহী তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রন প্রবাহের দিক গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। এখন এখানে ইলেকট্রন প্রবাহের দিক ব্যাখ্যা করতে বলছে, কিন্তু এখানে কৃতকাজ দেয়া আছে। যেহেতু কৃতকাজটা দেয়া আছে, কৃতকাজ দেয়া থাকলে আমরা আমাদের ফেলতে হবে বিভবটা বের করতে হয়। ইলেকট্রন কোন দিকে যাচ্ছে এটা বের করতে হলে আমরা বিভব বের করবো। এখন ভি ইকুয়াল টু ডাব্লু বাই কিউ লিখতে পারি। ডাব্লু বাই কিউ, ডাব্লু হচ্ছে কাজ আর কিউ হচ্ছে আধান। এখানে ভি ওয়ানটা বের করবা, এ বিন্দুর ক্ষেত্রে ভি ওয়ান বের করবা, বি বিন্দুর ক্ষেত্রে ভি টু বের করবা, কারটা বেশি এটা দেখবা। এখন এ এর বিভব বি এর বিভবের চেয়ে কম, আমরা এ এর যে বিভবটা পাবো ওটা হচ্ছে বি এর বিভবের থেকে কম, তাহলে ইলেকট্রন যেখানে কম ওইখান থেকে বেশির দিকে চলে যাবে, ইলেকট্রন এ থেকে বি এর দিকে যাবে, অর্থাৎ বিভব যার কম ইলেকট্রন ওদিক থেকে বেশির দিকে যায়। এটাই ছিল। এরপরে হায়ার ম্যাথের যারা আছি তাদেরটা করব, কিন্তু তার আগে আমি একটু পড়া দিয়ে নিই। পড়াটা হচ্ছে কেমিস্ট্রি। আমরা অতিরিক্ত সাবান এবং ডিটারজেন্টের ব্যবহারের কুফলটা পড়ছিলাম। আমরা ব্লিচিং পাউডার চলে যাব। ব্লিচিং পাউডার কাকে বলে? ব্লিচিং পাউডারের যে সংকেতটা এটা আগে মুখস্থ করতে হবে। CaOCl, এটাকে বলা হয় ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, এই যে ক্যালসিয়াম অর্থাৎ ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, এটার সংকেত হচ্ছে CaOCl, সিল। সংকেতটা মনে রাখবে। এবং ডিটারজেন্ট কাকে বলে এটা এইটুকু মুখস্থ করবে, এই প্যারাটা শুধু ডিটারজেন্ট পাউডারের এই প্যারাটা। আর কালকে হচ্ছে কৌশল, একটা হচ্ছে রং কীভাবে উঠাই ফেলে, আর একটা হচ্ছে জীবাণু ধ্বংস করে কীভাবে, কালকে একবার দুইটা পড়াবো। তোমরা শুধু ব্লিচিং পাউডারের উপরের অংশটা পড়বা। আর বায়োলজি যেটা পড়বা আমরা 14 অধ্যায়তে যাবা। 14 অধ্যায়তে যে টিস্যু কালচার উদ্ভিদের বিভিন্ন অংশে টোটিপটেন্ট স্টেম কোষ থাকায় এর প্রায় যে কোনো অংশ থেকে হুবহু আর একটি পূর্ণাঙ্গ উদ্ভিদ জন্মানো সম্ভব। অর্থাৎ টিস্যুটা কীভাবে, টিস্যুর মাধ্যমে আমরা কীভাবে একই প্রজাতি থেকে একই প্রজাতিটা পেতে পারি, এটি হচ্ছে টিস্যু কালচার। এখন টিস্যু কালচারের মূলনীতি হচ্ছে আমার হুবহু একজনের গুণ আরেকজনের মধ্যে ট্রান্সফার করা। এখন এই টিস্যু কালচারের যেটা আছে তোমরা এই পুরো এটুকু মুখস্থ করবে। অর্থাৎ এ পর্যন্ত টিস্যু কালচারের উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশ পৃথক করে নিয়ে ব্যবহার করা হয় তাকে এক্সপ্ল্যান্ট বলা হয়। অর্থাৎ একটা অংশ কেটে আমি আরেক জায়গায় স্থাপন করে যে অংশটা কেটে নিলাম ওটাকে এক্সপ্ল্যান্ট বলবো। এটা হচ্ছে 14 অধ্যায়। আমরা কিন্তু বায়োলজি 14 অধ্যায় চলে গেছি টিস্যু কালচার কাকে বলে। আমরা হায়ার ম্যাথের অনেকগুলো সমস্যা আছে, আমি এক এক করে সমস্যাগুলো সলভ করি। আমি 10-এ চলে যাই। আমার 10-এ একটা ফাংশন দিছে এফ যেন আর টেন্স টু আর, অর্থাৎ বাস্তব সংখ্যা বলছে। এফ যেন বাস্তব সংখ্যা টেন্স টু আর। এফ এক্স ইকুয়াল টু আমার একটা ফাংশন দিয়ে আছে
fx ইকুয়াল টু একটা ফাংশন দেয়া আছে আমার এই ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলছে। এখন এটার ক নাম্বারটা আমরা প্রথমে লিখব দেওয়া আছে, এটা হচ্ছে 10 নাম্বার। 10টা আমি পুরা করে দেব, কালকে 11 করব, তারপর দিন 12 করব। দেওয়া আছে f যেন রিয়েল আর টেন্ডস টু রিয়েল আর। এখানে একটা সমীকরণটা দিয়ে দিয়েছে, সমীকরণটা দিচ্ছে fx ইকুয়াল টু হচ্ছে x কিউব। এটা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলছে। এখন এই যে ফাংশন দেয়া আছে x এর মান আমি যে কোনো মান বসাইলে আমরা একটা বাস্তব মানই পাবো, কারণ এখানে কোনো রুট নাই, কোনো ভগ্নাংশ আকারে নাই। ভগ্নাংশ বা রুট থাকলে আমাদের ভেজাল হয়, যেহেতু ভগ্নাংশ বা রুট নাই তাহলে আমরা বাস্তব মানই পাবো। তাহলে fx ফাংশনটির x এর সকল বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত হবে, সংজ্ঞায়িত এবং অর্থাৎ fx ফাংশনটি x এর সকল বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত এবং x এর সকল বাস্তব মানের জন্য ফাংশন অফ x এর বাস্তব মান পাওয়া যাবে। অর্থাৎ আমার যখন ডোমেন এবং রেঞ্জ বের করব তখন আমরা প্রথমে দেখব যে এইখানে কোন কোন মানটার জন্য এটা সংজ্ঞায়িত হয় এটা দেখব, আর ওই সংজ্ঞায়িত মানের জন্য আমরা fx এর মান পাবো কিনা। এখন আমরা দেখলাম x এর মান তো পাবোই, যেগুলা যা সংজ্ঞায়িত হবে ওইগুলোর জন্য আমরা মানগুলো পাবো। x এর বাস্তব মানের জন্য অর্থাৎ x এর যে কোনো বাস্তব মান নিলে আমি একটা বাস্তব মান পাই, অর্থাৎ x এর সকল বাস্তব মানের জন্য fx এর কি মান পাওয়া যাবে, অবশ্যই বাস্তব মান পাওয়া যাবে। অতএব ডোমেন বা ডোম একটা লিখলে হলো ডোমেন df দিয়ে যায়, df ইকুয়াল টু রিয়েল নাম্বার। যেহেতু ডোমেনটা রিয়েল হইছে এই জন্য রেঞ্জটাও কি হবে, এবং রেঞ্জ rf রেঞ্জটাও রিয়েল নাম্বারই হবে। রেঞ্জটাও কি হবে, রিয়েল নাম্বারই হবে, যেহেতু ডোমেনটা রিয়েল, ডোমেন রিয়েল হলে রেঞ্জটাও রিয়েল হবে। পরেরটা বলছে ফাংশনটি এক এক কিনা। খ নাম্বারে যেটা বলছে যে ফাংশনটা এক এক কিনা এটা দেখাইতে বলছে। এখন ফাংশনটা এক এক কিনা এটা যদি আমি দেখাইতে হয় তাহলে আমরা প্রথমে ধরে নিতে হবে, ধরি x1, x2 belongs to fx, x1, x2 belongs to fx। fx ফাংশনটি এক এক হবে যদি ও কেবল যদি fx1 equal to x2 হলে x1 equal to x2 হয়। অর্থাৎ ফাংশন অফ x এত ফাংশনটি এক এক হবে যদি ও কেবল যদি ফাংশন অফ x1 ইকুয়াল টু ফাংশন অফ x2 এর জন্য x1 ইকুয়াল টু x2 হয়। তাহলে দেওয়া আছে যেটা দেওয়া আছে ফাংশন অফ x ইকুয়াল টু ফাংশন অফ x, ফাংশন অফ x ইকুয়াল টু দেওয়া আছে x কিউব। অর্থাৎ ফাংশন অফ x1 কত হবে, x1 ইকুয়াল টু x1 কিউব, এবং ফাংশন অফ x2 ইকুয়াল টু কত হবে, x2 কিউব। যেহেতু ফাংশন অফ x1 ইকুয়াল টু ফাংশন অফ x2 বা x1 কিউব ইকুয়াল টু x2 কিউব বা x1 ইকুয়াল টু x2, যেহেতু এটা সমান হয়েছে অতএব fx একটি এক এক ফাংশন। এরপর আমার ফাংশন ইনভার্স
এক্স নির্ণয় করতে বলছে, এফ ইনভার্স এক্স নির্ণয় করতে বলছে, বিপরীত ফাংশন নির্ণয় করতে বলছে। এখন বিপরীত ফাংশন নির্ণয় করতে গেলে আমরা প্রথমে লিখে নিব, মনে করি y ইকুয়াল টু ফাংশন অফ এক্স, y ইকুয়াল টু ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স কিউ। অতএব এখান থেকে ফাংশন অফ এক্স লিখতে পারি বা ঘোড়ায় লিখতে পারি। এফটার যদি ওই পাশে নিই তাহলে ইনভার্স চলে আসবে, ইনভার্স 1y এটা। আবার y ইকুয়াল টু কত আছে এক্স কিউ, আমরা এক্স এর মানটা এখান থেকে বের করব। একই কথা বারবার, কিউটা উঠাবো, কিউটা উঠাইলে এটা 1/3 চলে আসে। এখন 1/3 রে আমি এটা আকারে লিখতে পারি, বি টু দি পাওয়ার কিউ। এটা যখন লিখতে পারি, এটা লিখলাম, তাহলে এক্স এর মান তো আমরা পেয়ে গেছি, ফাংশন অফ ওয়াই ইকুয়াল টু 3√y ফাংশন অফ এক্স। অতএব ওয়াই এর পরিবর্তে এক্স লিখে দিলাম, ওয়ার পরিবর্তে এক্স লিখলাম। এই যেটা নির্ণয় করলাম এটা হচ্ছে ফাংশন অফ -1, অর্থাৎ ফাংশন ইনভার্স -1 আমি বের করলাম। এরপরে বলছে ফাংশন -1 এটা কি ফাংশন কিনা, এরপর বলছে f -1 ফাংশন কিনা এটা নির্ণয় করো। ওটা হচ্ছে ঘোড়ার গ নাম্বার। f -1 ফাংশন কিনা আমি যদি ওটা নির্ণয় করতে চাই তাহলে আমার প্রথমে লিখতে হবে গ নাম্বার কনং হতে প্রাপ্ত, গণন হতে প্রাপ্ত, গণন হতে প্রাপ্ত ফাংশন অফ -x ইকুয়াল টু 3 এত, এটা আমরা পেলাম। এখন x এর এখানে যে কোনো বাস্তব মানের জন্য এটা কি হবে, সংজ্ঞায়িত হবে। অতএব ডোমেন tf -1 ইকুয়াল টু কত, ইকুয়াল টু হবে রিয়েল নাম্বার। যেহেতু বাস্তব মানের জন্য এটা হয়েছে, এবং রেঞ্জ কত হবে, এবং রেঞ্জ আর ফাংশন অফ -1 ইকুয়াল টু কত হবে, রিয়েল নাম্বারই হবে। ডোমেনের অন্তর্গত প্রত্যেকটি উপাদানের জন্য ফাংশন -1x এত এর একটি অনন্য মান পাওয়া যাবে। অতএব ফাংশন অফ -1, অতএব এত একটি ফাংশন যখন অনন্য মান পাওয়া যাবে, অর্থাৎ একটি ফাংশন অনন্য মান যখন পাওয়া যাবে, অর্থাৎ ডোমেনের মানের জন্য রেঞ্জের আলাদা আলাদা মান যখন আমরা পেতে থাকবো প্রত্যেকটার জন্য, তখন এটাকে কি বলে দিতে হবে, ফাংশন বলে দিতে হবে। অর্থাৎ ফাংশন -1 একটি f ইনভার্স -1 একটি ফাংশন।